হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। শুভ সকাল সকলকে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আরো একটি সুন্দর পর্ব তোমাদের আজ আলোচনা করব তোমাদের সঙ্গে। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আর ক্লাসে নতুন হয়ে থাকলে সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে। আজকের ক্লাসে যাওয়ার আগে বলে রাখি, আমাদের TWS একাডেমি অ্যাপের যে TWS একাডেমি যে আমাদের চ্যানেলটি আছে, তার একটি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে। সেখানে যদি যুক্ত না হয় তো অবশ্যই তোমরা যুক্ত হবে। সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? ভাস্কো দা গামার নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো। ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় বণিক যিনি, কথাটি কিন্তু খুবই মন দিয়ে শুনবে, যিনি ভারতে আসেন। আচ্ছা, প্রথম ইউরোপীয় বণিক হিসাবে কে ভারতে এসেছিলেন? তিনি হচ্ছেন ভাস্কো দা গামা। বাণিজ্যের উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল। তো তারা, এই ভাস্কো দা গামা কোন দেশের বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন পর্তুগিজ। কি ছিলেন? পর্তুগিজ। তো বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? পর্তুগিজরা। এবং ভাস্কো দা গামা ছিল প্রথম তাদের মধ্যে নাবিক যিনি ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিলেন। কবে এসেছিলেন তিনি এসেছিলেন 1498 সালে। তিনি ভারতে এসেছিলেন। কোথায় এসেছিলেন তিনি ভারতে? কালিকট বন্দরে এসেছিলেন। তার পরবর্তীতে তার সেখানকার স্থানীয় রাজা জামোরিন তাকে সেখানে স্বাগত জানায়। সেখান থেকে আস্তে আস্তে তারা দুর্গ নির্মাণ করতে থাকে এবং নিজেদেরকে ভারতে উপনিবেশ হিসাবে এস্টাবলিশ করে পরবর্তীতে। ওকে, নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে সাতারা কিসের জন্য বিখ্যাত? সাতারা একটা স্থান, এটা কিসের জন্য বিখ্যাত? অ্যান্সার করো সকলে। কি? এই তো, সাতারা কিসের জন্য বিখ্যাত? তো সাতারাটা বিখ্যাত হচ্ছে তোমার জলবিদ্যুৎ কেন্দ্র হিসাবে। সাতারা জলবিদ্যুৎ কেন্দ্র, এখানে সাতারা কিন্তু কোনো জলবিদ্যুৎ কেন্দ্র নয়। এই স্থানটি বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে। সাতারাটা অবস্থিত তোমার মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে একটা তোমার জলবিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। নামটা বলো তো। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র যেটা অবস্থিত সাতারাতে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কয়না জলবিদ্যুৎ প্রকল্প, যেটা কয়না নদীর উপরে অবস্থিত। তো এই সাতারাতেই সেটা কিন্তু অবস্থিত। নেক্সট হচ্ছে, নিচের কোন শাসক জিতল মুদ্রা জারি করেছিলেন? গতকালই আমরা তার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো নিম্নের কোন শাসক তিনি? মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন, ইব্রাহিম লোধি, ইলতুৎমিশ। তো এদের মধ্যে কে জিতল নামক মুদ্রা জারি করেন? অ্যান্সার হবে কি? জিতল। এই জিতল মুদ্রাটা সম্পর্কে আমরা পরে আসছি। দেখো, তার আগে আমরা একটা জিনিস জেনে রাখি। এটা যিনি চালু করেছিলেন তিনি ছিলেন ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ আমি বলেছিলাম গতকালই যে তিনি ছিলেন কে? দাস বংশের শ্রেষ্ঠ শাসক, বা দাস বংশের তিনি প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। এই ইলতুৎমিশ তিনি সুলতানি আজম উপাধি পেয়েছিলেন 1229 সালে, গতকাল বললাম। তারপরে তিনি 40 চক্র স্থাপন করেছিলেন, ইকতা ব্যবস্থা তৈরি করেছিলেন। তার সঙ্গে তিনি আরো অন্যান্য কাজ করেছিলেন, যার মধ্যে একটি উল্লেখযোগ্য ছিল এই দুটি মুদ্রা তৈরি করা। একটা মুদ্রা ছিল টাঙ্কা নামক একটা মুদ্রা, আর একটা ছিল জিতল নামক মুদ্রা। একটা প্রশ্ন খুবই আছে পরীক্ষায়, যে টাঙ্কাটা কিসের মুদ্রা ছিল? রৌপ্য, স্বর্ণ, নাকি তোমার হচ্ছে অন্য কিসের মুদ্রা ছিল? এটা বলে ফেলো। দেখো, টাঙ্কাটা ছিল কিসের মুদ্রা? টাঙ্কা মনে রাখবে, এটা ছিল রৌপ্য মুদ্রা। একদমই যেন গুলিয়ে ফেলো না। আর জিতলটা ছিল কি? এটা তাম্র বা ব্রোঞ্জের মুদ্রা, তামার মুদ্রা ছিল এটা, জিতল।
এবং টাঙ্কা ছিল কি রৌপ্য মুদ্রা। ওকে, ক্লিয়ার? আসলে নেক্সট প্রশ্নে আসি। রুক্মিণী দেবী কোন দ্রৌপদী নৃত্যের সাথে যুক্ত? রুক্মিণী দেবীর নামটা মনে রাখো, তিনি একজন কিন্তু ইন্ডিয়ার একজন কৃতি সন্তান রুক্মিণী দেবী। ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার করো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যান্সার হবে কি? রুক্মিণী দেবী যুক্ত ছিলেন তিনি ভারতনাট্যমের সঙ্গে। তিনি নিজেই তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন এবং তামিলনাড়ু সেখানকার স্থানীয়, যেখানে ভারতনাট্যমের উৎপত্তি লাভ করেছে তামিলনাড়ুতে। তো রুক্মিণী দেবী সম্পর্কে আরো একটা সুন্দর জিনিস জেনে রাখো, বা এখান থেকে প্রশ্ন খুবই আসতে পারে, যে প্রথম প্রথম মহিলা মহিলা যিনি যিনি রাজ্যসভায় মনোনীত হন। যিনি রাজ্যসভায় মনোনীত হন। ওকে, তো রুক্মিণী দেবী ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন। কবে? 1952 সালে তিনি মনোনীত হন। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে লুনি কোথায় পতিত হয়েছে? লুনি নদী এটা কোথায় পতিত হয়েছে? অ্যান্সার করো সকলে। লুনি নদী এটা উৎপত্তি লাভ করেছে কোথায় এবং এটা পতিত হয়েছে কোথায়? দেখো, লুনিকে আমরা কি হিসাবে জানি? এটা হচ্ছে অন্তবাহিনী নদী। অন্তবাহিনী নদী এটা একটা ভারতের। অন্তবাহিনী নদী কোনগুলোকে বলে তোমরা জানো নিশ্চয়ই, যে নদী কোনো একটা ভূখণ্ড বা কোনো একটা দেশের মধ্যে উৎপত্তি লাভ করে তার মধ্যেই কোনো হ্রদ বা জলপ্রপাতে পতিত হয়, সেটাকেই বলে অন্তবাহিনী নদী। তো লুনি একটি হচ্ছে অন্তবাহিনী নদী, যেই নদীটি উৎপত্তি লাভ করেছে আরাবল্লী পর্বতের কাছ থেকে, আন্না সাগরের থেকে এটা উৎপত্তি লাভ করেছে এবং পতিত হয়েছে কোথায়? এটার উৎস হচ্ছে আরাবল্লী পর্বত। আন্না সাগর, সেখান থেকে এটা উৎপত্তি লাভ করে এবং পতিত হয়েছে এটা কচ্ছের রণে। কচ্ছের রণে পতিত হয়েছে। নেক্সট হচ্ছে গামা রশ্মি কে আবিষ্কার করেন? গামা রশ্মিটা কে আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হবে কি? গামা রশ্মিটা আবিষ্কার করেছিলেন পল ভেইলার্ড, অপশন বি। নেক্সট হচ্ছে চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? চা উৎপাদনে, চা পানীয় ফসল এবং ভারতের একটা অন্যতম বাণিজ্য ফসল, এই চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? অ্যান্সার হবে কত? পৃথিবীতে ভারতের স্থান চা উৎপাদনে হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, চা উৎপাদনের নিরিখে প্রথম কোন দেশ? চা উৎপাদনে প্রথম হচ্ছে চীন, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ভারত, তৃতীয় কেনিয়া এবং চতুর্থ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। ওকে, আচ্ছা, চা উৎপাদনের নিরিখে আমাদের যদি ভারতের রাজ্যগুলির মধ্যে বলা হয়, কোন রাজ্য প্রথম? রাজ্যগুলির মধ্যে প্রথম কোন রাজ্য? অ্যান্সার হবে কোনটি? সেটা হচ্ছে অসম রাজ্য প্রথম স্থান অধিকার করে চা উৎপাদনে। এবং দ্বিতীয় স্থান অধিকার করে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করে চা উৎপাদনের নিরিখে। নেক্সট হচ্ছে চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খাঁ ইনি ছিলেন মঙ্গোল শাসক। মঙ্গোল শাসক, তার কিন্তু একটা বৃহৎ বৃহৎ একটা তোমার সাম্রাজ্য ছিল চেঙ্গিস খাঁ। এবং চেঙ্গিস খাঁ বলা হয়ে থাকে তিনি মানে হচ্ছে চেঙ্গিস খাঁ প্রচুর মানে ক্রূরতার সঙ্গে মানুষ হত্যা করতো এবং বিভিন্ন কিন্তু তার সঙ্গে সম্পর্কে বিভিন্ন তথ্য এরকম আছে চেঙ্গিস খাঁ সম্পর্কে, তোমরা জানো নিশ্চয়ই চেঙ্গিস খাঁ। তো এই চেঙ্গিস খাঁ তিনি ভারত আক্রমণ করেছিলেন একটা সময় এবং তাকে কিন্তু প্রতিহতও করেছিলেন, ঠিক আছে। ভারতের যিনি তৎকালীন সময়ে শাসক ছিলেন তিনি চেঙ্গিস খাঁ কিন্তু প্রতিহত করেছিলেন। চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন কখন? এটা 1221 সালে তিনি ভারত আক্রমণ করেন। তখন যিনি সুলতান ছিলেন, সুলতান ছিলেন কে তৎকালীন সময়ে? ওই ইলতুৎমিশ। ইলতুৎমিশ তিনি ছিলেন তৎকালীন সময়ে সুলতান, তিনি চেঙ্গিস খাঁকে প্রতিহত করেন। নেক্সট হচ্ছে
প্রথম ব্যক্তি যিনি ম্যাগসেসাই পুরস্কার পান, রমন ম্যাগসেসাই পুরস্কার, রমন ম্যাগসেসাই কে ছিলেন বলো? রমন ম্যাগসেস একজন ব্যক্তির নাম। ইনি কে? ইনি হচ্ছেন ফিলিপাইন্স এর সপ্তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। তো তিনি তার মৃত্যুর পরে তার নাম অনুসারে একটা পুরস্কার দেওয়া হচ্ছিল। 1958-এ এটাকে প্রথম প্রদান করা হয়, যেই পুরস্কারটির নাম হচ্ছে রমন ম্যাগসেস পুরস্কার, এবং এই পুরস্কারটিকে বলা হয় কি এশিয়ার নোবেল। এশিয়ার নোবেল কোনটিকে বলা হয়? সেটা হচ্ছে রমন ম্যাগসেস পুরস্কারকে। তো এই ম্যাগসেস পুরস্কারটি প্রথম ভারতীয় হিসাবে কে পেয়েছিলেন? তিনি হচ্ছেন বিনোবা ভাবে, তিনি পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে। আচ্ছা, বিনোবা ভাবে ইনি কে ছিলেন? এটাও প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়। তো বিনোবা ভাবে ছিলেন একটা আন্দোলন, তিনি ছিলেন গান্ধীপন্থী এবং গান্ধীর একজন তিনি শিষ্য ছিলেন বিনোবা ভাবে, যিনি তেলেঙ্গানাতে, বর্তমান তেলেঙ্গানাতে 1951-এ বা 1950-51 সালের মধ্যে তিনি একটা আন্দোলন গড়ে তোলেন, যেটার নাম ছিল ভূদান আন্দোলন। ভূদান আন্দোলন করেন জমিদারদের বিরুদ্ধে। এই কৃতিত্বের জন্যই তাকে কিন্তু রমন ম্যাগসেসাই পুরস্কার দেওয়া হয়েছিল এবং তিনি ছিলেন প্রথম ভারতীয়। নেক্সট হচ্ছে সালেম স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? সালেম স্টিল প্ল্যান্ট এটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার করো সকলে। অ্যান্সার হবে কি সালেম স্টিল প্ল্যান্ট। এটার যিনি স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন অপশন, সরি, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে আজকের হোমওয়ার্ক, ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতাকে? তো ধূসর পাণ্ডুলিপি একটা কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ নট উপন্যাস, ঠিক আছে? এই কাব্যগ্রন্থটি কে লিখেছেন? জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, সুকান্ত ভট্টাচার্য। তো সকলে এটা কমেন্টে আজকে অ্যান্সার করে যাবে। নেক্সট হচ্ছে সৌর বিকিরণের কত শতাংশ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়? বায়ুমণ্ডল দ্বারা কত শতাংশ সৌর বিকিরণে শোষিত হয়? সূর্য থেকে যে বায়ু আসে তার আমরা জানি প্রায় 51% হচ্ছে ভূপৃষ্ঠ দ্বারা বা যে মহাসাগর থাকে তা দ্বারা কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নেওয়া হয়ে থাকে। আর বাকি থাকে তোমার 34% মতো ডাইরেক্ট তো ফিরে যায় এখান থেকে, আর বাকি তোমার 14% মতো তোমার হচ্ছে থাকে যেটা বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়। অপশন বি সঠিক উত্তর হবে, বায়ুমণ্ডল কর্তৃক শোষিত হয় 14%। অন্নদামঙ্গল কাব্যের রচনা করেন নিম্নের কে? অন্নদামঙ্গল কাব্য 1700 খ্রিস্টাব্দের দিকে এটা রচনা করেছিলেন একজন ব্যক্তিকে, ভরতচন্দ্র, কানাহরি দত্ত, বিদ্যাবিন্যাস জয়দেব। তো অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে কে? ভরতচন্দ্র। ভরতচন্দ্র 1750 খ্রিস্টাব্দের ওই আশেপাশে, নাম সালটা অত মনে পড়ছে না, তৎকালীন সময়ে অন্নদামঙ্গল একটা বিখ্যাত কাব্যগ্রন্থ এটা রচনা করেন। নেক্সট হচ্ছে লেজিম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? লেজিম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? অ্যান্সার করো সকলে। লেজিম কোন রাজ্যের লোকনৃত্য? লেজিম হচ্ছে মহারাষ্ট্রের একটা লোকনৃত্য। অপশন ডি যারা অ্যান্সার করেছো সঠিক উত্তর হবে। আচ্ছা, মহারাষ্ট্রের কিছু যদি উল্লেখযোগ্য লোকনৃত্যের কথা বলা হয় কি হবে বলো তো? এখানে আছে লাভলিনা, লাভলিনা বা লাভনি, তামাশা, তামাশা, দহি কলা, দহি কলা প্রভৃতি হচ্ছে এখানকার কিন্তু মহারাষ্ট্রের উল্লেখযোগ্য কিছু লোকনৃত্য। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? উষ্ণ প্রস্রবণ দেখা যায় কোথায়?
পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? সেটা হবে বীরভূম জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়। নেক্সট হচ্ছে অষ্টাদিগ্গজ নামে পরিচিত ছিলেন কারা? অষ্টাদিগ্গজ নামে পরিচিত ছিলেন 8 মন্ত্রী, 8 তেলেগু কবি, 8 মহান সেনাপতি, 8 পরামর্শদাতা। এটা বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে, এটা ডব্লিউবিসিএস এর প্রশ্ন, ঠিক আছে। তো অষ্টাদিগ্গজ নামে পরিচিত ছিলেন কারা? তারা ছিলেন 8 জন তেলেগু কবি, তাদেরকে বলা হতো অষ্টাদিগ্গজ। অষ্টাদিগ্গজ অষ্টাদিগ্গজ ছিলেন 8 জন তেলেগু কবি। যেই তেলেগু কবিদের উপস্থিতি কোথায় ছিল বলতো? কার রাজসভায়? এটা কার রাজসভা অলংকৃত করতেন? এদের পৃষ্ঠপোষক কে ছিলেন? পৃষ্ঠপোষক ছিলেন এদের 8 জন কবি, যার নাম হচ্ছে কে বলতো? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়, তিনি ছিলেন এদের পৃষ্ঠপোষক। নেক্সট হচ্ছে আইওসি এর বর্তমান প্রেসিডেন্ট হলেন। আইওসি এর বর্তমান প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর হবে আইওসিটা কি আসলে আমরা একটু জেনে রাখার চেষ্টা করি। দেখো, আইওসিটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে অলিম্পিক কমিটি আছে সেটার সম্পূর্ণ বা সংক্ষেপ রূপ হচ্ছে আইওসি। আইওসি এটা স্থাপন হয়েছিল কবে? স্থাপন হয় 23শে জুন। 23শে জুন এই দিনে অলিম্পিক দিবস পালন করা হয় এই কারণে। 1894 খ্রিস্টাব্দে এটা স্থাপন হয়। কোথায় স্থাপন হয়? প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থাপন হয়। এবং এটার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? এটার প্রতিষ্ঠাতা কে? এটার প্রতিষ্ঠাতা ছিলেন একজন ফরাসি ক্রীড়াবিদ বা ক্রীড়া বিশেষজ্ঞ, ব্যারেন পিয়ের দা কুবারতিন। এবং এটার সদর দপ্তর কোথায়? আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির, সেটা হচ্ছে লোজান। লোজান, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। তো এই আইওসির বর্তমান যিনি চেয়ারপারসন বা বর্তমান যিনি প্রেসিডেন্ট, তিনি কে? তিনি হচ্ছেন টমাস বাখ, তিনি হচ্ছেন এটার বর্তমান প্রেসিডেন্ট। আচ্ছা, ভারতের যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে তার বলতো কে বর্তমান প্রেসিডেন্ট? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, বলে ফেলো। অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে? পিটি উষা। পিটি উষা, ঠিক আছে। এখানে দেখো, নব্য প্রস্তর যুগের বিস্তরকাল কি ছিল বলা হচ্ছে। নব্য প্রস্তর যুগ, অ্যান্সার করো সকলে। যখন যে যুগে লিখিত উপাদান পাওয়া যায় না, অর্থাৎ মানব সভ্যতার সূচনা কাল থেকে যতদিন পর্যন্ত বা যে সময়কাল পর্যন্ত লিখিত উপাদান পাওয়া গেছে তার এই মধ্যবর্তী সময়কাল পর্যন্তকে বলা হয়ে থাকে তোমার হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। কি কি? নব্য, মধ্য এবং প্রস্ত। মেসোলিথিক, যে আরেকটি হচ্ছে নিওলিথিক। যেটা নিওলিথিক যুগ, নিওলিথিক যুগের বিস্তারকাল কত ছিল? এটা হচ্ছে অ্যান্সার হবে এখানে 6000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর বিস্তারকাল ছিল। ওকে, নেক্সট হচ্ছে গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনা পাথরের দণ্ডকে কি বলে? স্ট্যালাগমাইট, স্ট্যালাকাইটাইট, স্ট্যালাকাইটাইট, হ্যাঁ স্ট্যালাকটাইট হবে এটা, স্ট্যালাকাইটাইট। যাই হোক, এই গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনা পাথরের দণ্ডকে কি বলে? দেখো, গুহার ছাদ থেকে যখন চুনা পাথরের বিন্দুগুলি আস্তে আস্তে নিচে পড়তে থাকে, নিচে পড়তে পড়তে তোমার হচ্ছে একটা দ্বন্দ্ব মতো তৈরি করে, একটা আরেকটা থাকে উপর থেকে ঝুলতে থাকে। এরকম দুই ধরনের প্রধানত দেখা যায়। একটা হচ্ছে তোমার সঠিক উত্তর হবে এখানে স্ট্যালাকটাইট বা স্ট্যালাকাইটাইট, এটা হচ্ছে তোমার ঝুলতে থাকে উপর থেকে। আর স্ট্যালাগামাইট এটা হচ্ছে তোমার গুহার ছাদ থেকে, এটা হচ্ছে মেঝে থেকে ছাদ পর্যন্ত, মেঝে থেকে ছাদ পর্যন্ত যেটা,
সেটা হচ্ছে বলা হয়ে থাকে স্টেলাগামাইট। এবং এই যে সম্পূর্ণ ভূমিরূপ, এটা কোথায় দেখা যায়? এই সম্পূর্ণ ভূমিরূপটা দেখা যায় কোথায়? অ্যান্সার হবে কাস্ট ভূমিরূপ অঞ্চলে, কিন্তু এই চুনাপাথর যুক্ত ভূমিরূপ অঞ্চল, সেটাকে কাস্ট ভূমিরূপ অঞ্চল বলে, সেই অঞ্চলে এটাকে দেখা যায়। নেক্সট হচ্ছে ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? ভারতের প্রথম প্রধান বিচারপতি, ভারতের যে সুপ্রিম কোর্ট 1950 সুপ্রিম কোর্ট গঠন হয় বা সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল, স্থাপন হয়। ওকে, তো এই সুপ্রিম কোর্টের প্রথম যিনি বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন অপশন সিতে দেখো এইচ জে কেনিয়া, হরিলাল জে কেনিয়া, তিনি প্রথম বিচারপতি ছিলেন। আচ্ছা, বর্তমান বিচারপতি কে সুপ্রিম কোর্টের? বর্তমান তিনি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড় বা ধনঞ্জয়, এখন অনেকটা ধনঞ্জয় যশবন্ত, নেক্সট হচ্ছে চম্পারণ হলো ড্যাশ রাজ্যের একটি জেলা। চম্পারণ কোন রাজ্যের একটি জেলা? সঠিক উত্তর কি হবে? চম্পারণ, এখানে একটা সত্যাগ্রহ হয়েছিল তোমরা জানো, মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ। যেই সত্যাগ্রহটা 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়, যেটা অবস্থিত কোথায়? চম্পারণ অবস্থিত বিহার রাজ্যে, বিহারের একটি জেলা। দ্য ওয়ে অফ সলিউশনের TWS একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারো। এখান থেকে বেস্ট টিচারদের কাছ থেকে ক্লাস করার জন্য প্রতিদিন সোম থেকে শনি লাইভ ক্লাস পাবে এখানে, প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস এবং প্রতিটি ক্লাসের PDF রেকর্ড দেখলে রেকর্ড দেখার ক্লাস পাবে এবং ডাউট ক্লিয়ারিং বিষয়ভিত্তিক মক টেস্ট ইত্যাদি পাবে। তার সঙ্গে সমস্ত ক্লাস পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং এই সমস্ত ব্যাচগুলো কিন্তু আমাদের বর্তমানে চলছে, WBP, SSC, DD, উদ্যম, WBPSC প্রভৃতি ব্যাচ। যদি যুক্ত হতে চাও আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ এবং তোমার নিজের নাম এনরোল করো। এবং খুবই স্বল্প সময়ের জন্য অফার চলছে, যেই অফারটা হাতছাড়া হয়ে গেলে কিন্তু তোমরা যুক্ত হতে পারবে না। তো ট্রাই করো, স্বল্প মূল্যে যদি পারচেস করতে চাও তাহলে অফার থাকাকালীনই পারচেস করো। নেক্সট হচ্ছে যে ব্যক্তি ফ্লাইং শিখ নামে পরিচিত, ফ্লাইং শিখ নামে কে পরিচিত? ফ্লাইং শিখ নামে পরিচিত কে? অ্যান্সার হবে কে? এটা হচ্ছে মিলখা সিং ফ্লাইং শিখ নামে পরিচিত। নেক্সট হচ্ছে শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? শিলভদ্র ইনি ছিলেন একজন বৌদ্ধ অধ্যাপক, যিনি ছিলেন চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের কিন্তু শিক্ষক ছিলেন শিলভদ্র। তো তিনি কোন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন? সেটা হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন? এটা প্রথম কুমারগুপ্ত নির্মাণ করেছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়। নেক্সট হচ্ছে জাতীয় ভোটার্স দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার্স দিবসটা কবে পালিত হয়? অ্যান্সার হবে কবে? জাতীয় ভোটার্স দিবসটা পালিত হয়ে থাকে 25শে জানুয়ারি। কেন পালন করা হয় 25শে জানুয়ারি? 25শে জানুয়ারি 1950 সালের 25শে জানুয়ারি নির্বাচন কমিশনার, ভারতের যে নির্বাচন কমিশন সেটা গঠন হয়েছিল, সেই কারণে এই দিনে জাতীয় ভোটার্স দিবস পালন করা হয়। নেক্সট হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কি? রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, এটার বর্তমান কি নাম কি? বলো সকলে। রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার প্রথম প্রদান করা হয় কবে? প্রথম প্রদান করা হয় কবে? এটা ভারত সরকার কর্তৃক প্রদান করা হয়। যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ খেল পুরস্কার। এটা খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ দেওয়া যে পুরস্কার সেটা হচ্ছে এই পুরস্কার। 1991 এটাকে 1991 বা 1992 এই বর্ষে এটাকে প্রথম প্রদান করা হয়েছিল। প্রথম প্রাপক কে ছিল? প্রথম প্রাপক কে ছিল এটা? দাবা বিজয়ী বা দাবা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ।
আনন্দ ছিল এটার। তো এখানে অ্যান্সার কি হবে? এখানে এটার বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার, অপশন বি। নেক্সট হচ্ছে কোন সালে ভারতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয়? ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ভ্যাট। ভ্যাট কবে চালু হয়েছিল? আচ্ছা, এটা জিএসটির মতো একটা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ পরোক্ষ কর। এটা কবে চালু হয়েছিল ভারতে? সেটা হবে, এটা চালু হয়েছিল 2005 সালে চালু হয় ভারতে। নেক্সট হচ্ছে কোন শাসক গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? গৌতম বুদ্ধ যিনি হচ্ছেন তোমার বুদ্ধ ধর্মের তিনি সূচনা করেছিলেন বা বুদ্ধ ধর্ম তিনি স্থাপন করেন। মহাবীর যিনি ছিলেন, মহাবীর কে ছিলেন? শেষ তীর্থঙ্কর, জৈনদের শেষ তীর্থঙ্কর মহাবীর। তো এই মহাবীর এবং গৌতম বুদ্ধ তারা দুজনে একে অপরের সমসাময়িক ছিলেন এবং তাদের সমসাময়িক শাসক কে ছিল? অ্যান্সার হবে কি এখানে? সেটা হবে বিম্বিসার। বিম্বিসার যিনি মগধের প্রথম হর্ষঙ্ক বংশ, সেই হর্ষঙ্ক বংশের বা মগধের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন বিম্বিসার। ওকে, নেক্সট হচ্ছে রেণুকা জলাভূমি রামসার সাইটটি কোথায় অবস্থিত? রেণুকা জলাভূমি রামসার সাইটটি কোথায় অবস্থিত বলো? এটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট। কোনটি? রেণুকা জলাভূমি। রেণুকা জলাভূমিটিকে 2012 সালে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল। এটা অবস্থিত তোমার হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে। আচ্ছা, ভারতের বৃহত্তম কোনটি বলতে পারবে? ভারতের বৃহত্তম রামসার সাইট সুন্দরবন। ওকে, নেক্সট হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাডভোকেট জেনারেলের কথা উল্লেখ করা হয়েছে? অ্যাডভোকেট জেনারেল ইনি কে? অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যের সর্বোচ্চ আইনি অফিসার। ওকে, তো এই রাজ্যের সর্বোচ্চ আইনি অফিসার তিনি, তার সম্পর্কে কোথায় উল্লেখ আছে? সেটা হচ্ছে অপশন বিতে দেখো, 165 নং ধারা, সেখানে উল্লেখ আছে। নেক্সট হচ্ছে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার। শেক্সপিয়ার কে ছিলেন? তিনি উল্লেখযোগ্য একজন ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার। তো এই শেক্সপিয়ার কাকে বলা হয় ভারতের? তিনি হচ্ছেন কালিদাস। গতকালই বলেছিলাম কালিদাসের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন এমন ঋতু সংহারের মতো উল্লেখযোগ্য তিনি গ্রন্থ রচনা করেছিলেন। লাস্ট প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স এটা একটা জাতীয় উদ্যান, এটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে কোথায়? ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। আচ্ছা, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কয়েকটি এখানে জাতীয় উদ্যানের নাম দেওয়া হলো। দেখো, জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান, জিম করবেট। গঙ্গোত্রী, গোবিন্দ জাতীয় উদ্যান এগুলি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। নন্দা দেবী উত্তরাখণ্ডে, রাজাজি জাতীয় উদ্যান, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই 6টি জাতীয় উদ্যান অবস্থিত তোমার উত্তরাখণ্ডে। একটু নোট করে রাখার চেষ্টা করবে এবং এটা দেখে পড়ার চেষ্টা করবে। তো আজকের ক্লাস ছিল এতটুকুই, সংক্ষেপে আলোচনা করলাম কিছু প্রশ্ন নিয়ে। কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্টে জানিয়ে যাবে, আর ভালো লাগলে অবশ্যই সকলে একটা ক্লাসে লাইক করে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। পরের দিনের ক্লাসে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবে, টাটা।